ডাক্তারের কথা শুনে রওশাদ যেন একটু স্বস্তি পায়, কিন্তু অস্থিরতা কমে না। ডাক্তার চলে যাওয়ার পর রওশাদ আবার পুতুলের পাশে বসে পড়ে। পুতুলের কোমল হাতটা নিজের হাতে মুঠোয় শক্ত করে ধরে, তারপর ঝুঁকে পড়ে পুতুলের মুখ বরাবর বলে ওঠে রওশাদ, পুতুল পরি দেখ, আমি এসেছি। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি খুব ভয় পেয়েছিলাম জানিস, মনে হচ্ছিল আমার বুকটাকেও ছিঁড়ে নিচ্ছে। কথাগুলো বলতে বলতে রওশাদ পুতুলের কপালে আলতো করে চুমু খায়। রওশাদের চোখ আবারও জলে ভরে আসে। বিড়বিড় করে বলে ওঠে পুতুলের উদ্দেশ্যে, হয়তো তুই সুস্থ হয়ে সব কিছুই ভুলে যাবি। তুই হয়তো আমাকেও চিনতে পারবি না, কিন্তু আমি তোকে আর দোষ দেব না। তোর স্মৃতি যদি আমাকে মুছে ফেলে তবুও আমি তোকে কোনো অভিযোগ করব না, কারণ তুই যে আমার। তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে আবার আমার ভালোবাসার জালে বেঁধে নেব। আবার তোর হব পুতুল বল। তুই ঘুমো লক্ষ্মীটি, আমি যে তোর পাশেই আছি। কথাগুলো বলে কিছুক্ষণ পুতুলের পাশে বসে থেকে রওশাদ বাইরে বেরিয়ে যায়। ডাক্তার বাইরে পুতুলের জন্য কিছু ওষুধ এবং প্রয়োজনীয় কিছু জিনিসের একটি প্রেসক্রিপশন তৈরি করে রেখেছিলেন। রওশাদ দ্রুত ওষুধগুলো আনার জন্য এগিয়ে যায়। তখন ওয়েটিং রুমে বসেছিল আরমান সাহেব, জাহেদ, সেজেল এবং ক্যাসপার। সবাই অপেক্ষা করে আছে। রওশাদকে বাইরে আসতে দেখেই জাহেদ দ্রুত এগিয়ে গেল। রওশাদকে বলে উঠল, রওশাদ, ওষুধগুলো আমরা এনে দিচ্ছি, তুই একটু বস। আমরা রওশাদ মাঝপথেই জায়েদকে থামিয়ে দেয়। তারপর দাঁতে দাঁত চেপে রওশাদ বলে উঠল, দরকার নেই, আমি নিজেই পারবো। তোদের আর কোনো কিছু দায়িত্ব নিতে হবে না। সেজেলের চোখে জল চলে আসে রওশাদের কথা শুনে। সেজেল কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রওশাদ, এমন করিস না, আমরা পরিস্থিতির চাপে পড়ে। রওশাদ হাতে হাতে বলে উঠল, পরিস্থিতি? রওশাদ একটি তীব্র হাসি হাসল। তারপর রওশাদ বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল, আমি তোদের বন্ধু, তোরা আমার ভাই, আমার বোন। আমি তোদের বিশ্বাস করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে তোদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, আর তোরা আমার জীবন মরণে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি, অথচ আমাকে একটা বড় ফোন করার প্রয়োজনও মনে করলি না। ক্যাসপার সাথে হাতে মাথা নিচু করে বলে উঠল, রওশাদ ভাই, আরমান আঙ্কেলই মানা করেছিলেন, উনি তোর কাজের কথা ভেবে আর বলতে দিল না। রওশাদ আবার বলে উঠল, আমার কাজ? কোম্পানি ডুবে গেলে আমি আবার বানাতে পারবো, কিন্তু পুতুলে এত বড় একটা অপারেশনের সময় যদি ওর কিছু হয়ে যেত? তোরা কি জানিস না ওকে ছাড়া আমি বাঁচবো না? তোরা আমার বন্ধু হয়ে আমার থেকে আমার এই অধিকার কে নিলি? তোরা বিশ্বাসঘাতকতা করেছিস, আর এই রওশাদ সেহনাজ সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে না। রওশাদ নিজের ভেতরে কষ্ট আর অভিমান হসপিটাল যেন কাঁপিয়ে দিচ্ছে। জায়েদ, সেজেলরা চুপ হয়ে যায়। ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারে। এবার আরমান সাহেব এগিয়ে এলেন। এগিয়ে এসে শান্ত স্বরে বলে উঠলেন রওশাদকে, রওশাদ, আমি ওদের নিষেধ করেছিলাম তোমাকে বলতে, এতে ওদের কোনো দোষ নেই। রওশাদ আরমান সাহেবের দিকে শান্ত কিন্তু কঠোর দৃষ্টিতে তাকায়। তারপর অভিমান স্বরে বলে উঠল, চাচু, তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। আরমান সাহেব সাথে সাথে বলে উঠলেন, কেন? আমি কেন? আমি তো পুতুলের ভালোর জন্যই করেছি এটা। এবার আরমান সাহেব বেশ অবাকই হলেন। রওশাদের সাথে ছোট থেকেই তার সম্পর্ক অনেকটাই মজবুত। রওশাদ কখনোই আরমান সাহেবের উপর রাগ করেননি। রওশাদ এবার কিছুক্ষণ চুপ থেকে আরমান সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, তুমি পুতুলের বাবা, তোমরা সবাই মিলে পুতুলের ভালোই চেয়েছো, তাতে আমার কোনো আপত্তি নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, এতে আমিও খুশি। কিন্তু আমার আক্ষেপ অপারেশন নিয়ে নয়। আমার আক্ষেপ আমি কেন পুতুলের পাশে থাকতে পারলাম না। ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্তে কেন আমাকে অনুপস্থিত থাকতে হলো? কেন তোমরা আমাকে পুতুলের স্বামী হিসেবে ওর পাশে থাকার সুযোগটুকু দিলে না? কথাগুলো বলেই রওশাদ নিজের চোখের জলটা মুছে কোনো রকমে সেখান থেকে চলে গেল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। প্রেসক্রিপশনটা হাতে নিয়েই সে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। তার রাগ ছিল না আরমান সাহেবের ওপর, রাগ ছিল নিজের অনুপস্থিতির ওপর। আর সেই আক্ষেপের জ্বালাতেই রওশাদ সবচেয়ে তার প্রিয়জনদের কাছ থেকেই নিজেকে দূরে সরিয়ে নেয়। অপরদিকে আলমা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অনেকক্ষণ ধরেই ঝুলছে। হাত পায়ে গভীর ক্ষত, মুখেও রক্ত ভেজা। এমডি ওর ওপর এমন অকথ্য অত্যাচার করেছে যে আলমা অবস্থা খুবই খারাপ। কিন্তু আলমা আশ্চর্যজনকভাবে এখনও বিকৃত হাসিতে ফেটে পড়ছে। আলমা সেই হাসি যেন এএমজি ক্রোধকে আরও উস্কে দিচ্ছে। আলমার এইরকম উন্মাদনা দেখে এএমজির চোখ সরু হয়ে আসে। ক্রোধে এমজি চোয়াল শক্ত হয়ে যায়। বলে উঠল, এই মেয়ে, তুই কি সত্যিই পাগল হয়ে গেছিস?
তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হচ্ছে। এমজির হাতে তখন চাবুক তুলে আলমার দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে। এমজি এবার বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে তার লোক একজন পিছ পিছ করে কিছু জানায়। এমজির সাথে সাথে দুটো চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এমজি মুখে ফুটে ওঠে একটা কুটিল হাসি। এমজি সেই লোকটিকে বলে উঠল, কি বললি? পুতুল এখন হসপিটালে, অপারেশন হয়েছে? এমজি আলমার পাশ থেকে একটু সরে এলো, বলে উঠল, দারুণ, এবার সব কিছু আমার হাতের মুঠোয়। কথাটা বলেই এমজি দুটো ফোনটা কেটেই দেয়। এমজি আলমার দিকে একবারও না তাকিয়ে দরজার দিকে এগিয়ে আসে। এমজি দ্রুত আস্তা থেকে বেরিয়ে যায়। দড়ি দিয়ে ঝুলন্ত আলমার সব শুনেছে। পুতুলের অপারেশন হয়েছে, পুতুল এখন সুস্থ হয়ে যাবে। রওশাদ আর পুতুল এবার সুখে সংসার করবে। এটা কিছুতেই যেন আলমা মানতে পারবে না। আলমা যদি নিচে সুখে না থাকতে পারে তাহলে কাউকে ও সুখে থাকতে দেবে না। আলমার ভেতরে হিংসা আবার পাগলামি সবকিছুই জেগে উঠল। আলমা এবার নিজের সমস্ত শক্তি দিয়ে এক করে ঝুলন্ত অবস্থায় হাতের বাঁধনটি আলগা করার চেষ্টা করতে লাগে। আলমার হাতের চামড়া ছিঁড়ে রক্ত বের হতে লাগে, কিন্তু সে হাল ছাড়ে না। একসময় আলমা সফল হয়। মাটিতে ধপাস করে পড়ে গিয়েও আলমা মুহূর্তের মধ্যেই উঠে দাঁড়ায়। ব্যথায় কাতরালেও আলমা চোখে এখন শুধুমাত্র প্রতিশোধের আগুন। আলমা কোনো মতেই আস্তানা থেকে বেরিয়ে হাসপাতালের দিকে ছুটে যেতে থাকে। হাসপাতাল। আলমা হসপিটালের কাছে পৌঁছে গেছে। পুতুলের কেবিনে ঢোকা এতটাও সহজ নয়, তাই আলমা দ্রুত পরিকল্পনা করে নেয়। হাসপাতালের কোণের রুমে একটি নার্সিং রুম রয়েছে। রুমে ঢুকে একটা নার্সকে সজোরে আঘাত করে তার দ্রুত পোশাকটা পরে ফেলে। তারপর মুখে মাস্ক পরে আলমা কেবিনের দিকে এগিয়ে যায়। সেজেল, জায়েদ ও ক্যাসপার তখনও পুতুলের কেবিনের বাইরে আছে। নার্সের পোশাক পরা আলমাকে দেখে তারা কেউ আর আলমাকে সন্দেহ করে না। জায়েদ নার্সকে দেখে এগিয়ে আসে, বলে ওঠে, নার্স প্লিজ একটু পুতুলের ভালো করে খেয়াল রাখবেন, ওর এখনও জ্ঞান ফিরেনি। সাথে সাথে নার্স অর্থাৎ আলমা বলে ওঠে, হ্যাঁ অবশ্যই, আমি ভেতরে যাচ্ছি। আলমা কেবিনে ঢুকে যায় আর আলমা ধীরে ধীরে দরজাটাও বন্ধ করে। তারপর মাস্কটা খুলে ফেলে দেয়। আলমার চোখে তখন দুটি আলো জ্বল করছে। আলমা এবার আস্তে আস্তে অজ্ঞান অবস্থায় থাকা পুতুলের দিকে এগিয়ে যায়। পাগলের মতো কথা বলতে শুরু করে একা একাই। বলে ওঠে, পুতুল তুই কি ভেবেছিলি আমার সর্বনাশ করে তুই নিজে সুখে থাকবি? আমার কাছ থেকে রওশাদকে কেড়ে তুই সুস্থ হয়ে যাবি? না, আমি তোকে সুস্থ থাকতে দেব না। আমি তোকে এতটা যন্ত্রণা দেব যে তুই কোনোদিনও ভুলতেই পারবি না। কথাটা বলেই আলমা পুতুলের গলা টিপে ধরার জন্য হাত বাড়ায়, আর ঠিক তখনই দরজা সজোরে খুলে যায়। রওশাদ পুতুলের জন্য ফল, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস কিনে এনে কেবিনের মধ্যে প্রবেশ করে অবাক হয়ে যায়। আবার সাথে সাথে রওশাদ পুতুলকে বেডে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে পুতুলের পাশে এগিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে রওশাদ আলমাকে দেখার আগেই পর্দার পিছনে লুকিয়ে থাকা এমডি, যে এতক্ষণ আলমাকে একজন সাধারণ নার্স ভেবেছিল, তাই পর্দার পিছনে লুকিয়েই ছিল, অপেক্ষা করছিল। তবে আলমার উন্মাদনা এবং রওশাদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে ওর প্ল্যান আবার ভেস্তে গেছে। আলমা ওর প্ল্যান নষ্ট করে দিয়েছে। রওশাদ আলমাকে দেখার আগেই মুহূর্তের মধ্যে এমজি পর্দা সরিয়ে বেরিয়ে আসে। এমজি আলমা কাঁধ ধরে জোরে টেনে নিয়ে যায় এবং এই মুহূর্ত দেরি না করে কেবিনের জানলা দিয়ে দ্রুত নিচে লাফ মারে। দোতলা থেকে দুজনে নিচে পড়ে যাওয়ায় মারাত্মক আঘাত পায়। তাদের হাত পা কেটেও রক্ত ঝরছে। এমজি রাগ তখন তত্তর করে বেড়ে যায়। আলমা তখন চিৎকার করছে, আমি ওকে না মেরে যাব না। কিন্তু এমজি রেগে আলমা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এই আলমার জন্যই ওর প্ল্যান দুবার নষ্ট হলো। আজ আলমা যদি এমন না করতো তাহলে এমজি পুতুলকে নিয়ে ঠিকই পালিয়ে যেত, আর এমজি আলমার শেষ থেকেই ছাড়বে। পরের দিন পুতুলের পাশে বসে আছে রওশাদ, সেজেল এবং ক্যাসপার, আর তাদের সাথে পাশে সবাই বসে আছে আরমান সাহেব। তবে এতক্ষণ নীরবে বসে সবকিছুই পর্যবেক্ষণ করছেন। রওশাদ অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে শুরু করে, ডক্টর, ডক্টর। ডাক্তার তখন হন্তদন্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে এসে রওশাদকে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে, কি হয়েছে মিস্টার শেহনাজ? সাথে সাথে রওশাদ বলে উঠল বিরক্ত হয়ে, পুতুলে এখনো কেন জ্ঞান ফিরছে না? এবার ডাক্তার নিজেকে সামলিয়ে বলে উঠল, ও সেটা তো আমি বুঝতে পারছি না, তবে চিন্তা করবেন না, পুতুল এখনো একদম সুস্থ আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, নিশ্চয়ই জ্ঞান ফিরবে। রওশাদ এবার বিরক্তিতে নিজের কপালই খুঁজকে ফেলে। নিজের রাগ কমানোর জন্য মাথায় হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে।
ঠিক সেই সময় পুতুলের হাতে মৃদু কম্পন দেখা যায়। সাথে সাথে রওশাদ পুতুলের মুখের দিকে তাকায়। পুতুলের চোখের পাতা সামান্য কাঁপছে। ধীরে ধীরে পুতুলের জ্ঞান ফিরে আসে। পুতুল চোখ খুলে প্রথমে চারপাশে তাকায়। পুতুলের দৃষ্টিতে কোনো ভয় বা আতঙ্ক নেই, বরং এক ধরনের বিভ্রান্তি। পুতুল যখন আরমান সাহেবকে দেখতে পেল, তখনই ওর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। বলে ওঠে আপ্লুত হয়ে, বাবা। পুতুল খুব ক্ষীণ কণ্ঠেই ডেকে উঠল। ওর ঠোঁটে ফুটে উঠল এক নির্মম হাসি। সাথে সাথে আরমান সাহেব দ্রুত এগিয়ে এসে পুতুলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। করুণ স্বরে বলে ওঠেন, হ্যাঁ মা, আমি এখানে। তুমি এখন কেমন আছো? পুতুল এবার হাসি মুখেই বাবাকে দেখতে লাগে। তবে তখনই পুতুলের মাথায় একটু ঝিমঝিম করে উঠল। পুতুল ব্যথায় কপালটা চেপে ধরে। রওশাদ হাসি মুখে পুতুলের কাছে এগিয়ে আসে। এখন রওশাদের চোখে রয়েছে শুধু ভালোবাসা আর স্বস্তির আলো। রওশাদ পুতুলে হাত ধরে আলতো করে বলে উঠল, কিরে পুতুল পড়ি, দেখ আমি তোর পুতুল বর, চিনতে পারছিস তো আমাকে? সাথে সাথে পুতুল রওশাদের দিকে তাকায়। সেই মুহূর্তের জন্য রওশাদের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। যদি এই দৃষ্টিতে পুতুল চিনতে না পারে, যদি ওর নামটাও ভুলে যায়। কিন্তু না, পুতুল রওশাদকে দেখে অনেক খুশি হয়ে যায়। সাথে পুতুলের মুখে হাসি ফুটে ওঠে। পুতুল রওশাদের হাত ধরে হাসতে হাসতেই বলে উঠল, রওশাদ ভাইয়া। রওশাদ কথাটা শোনার সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। রওশাদ ভাইয়া? সেজে জাহিদ এবং ক্যাসপারও, কেবিনের ভেতরে থাকা সবাই অবাক হয়ে যায় আর সাথে একে অপরের মুখের দিকে তাকায়। রওশাদের চোখ যখন ঝাপসা হয়ে আছে, কিন্তু রওশাদের মুখে রয়েছে স্বস্তির হাসি। না, পুতুল তাহলে মেমোরি লস হয়নি। পুতুল সব মনে আছে। সেজেল জায়েদরা হাসিতে ফেটে পড়ে। তারা সবাই এতে অনেক খুশি হয়ে যায়। তাদের চিন্তা দূর হয়ে যায়। পুতুলের তাহলে মেমোরি লস হয়নি। পুতুলের সব কিছুই মনে আছে। তবে রওশাদ ভাইয়া? রওশাদ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল পুতুলের দিকে। তবে পুতুলের সুস্থ হাসি দেখে রওশাদ আর কিছুই ভাবল না। আপাতত এইটুকুই যথেষ্ট যে পুতুল ওকে ভুলে যায়নি। পুতুল এবার রওশাদের দিকে তাকিয়ে বলে উঠল, রওশাদ ভাইয়া, আমি হসপিটালে কি করছি? আর আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। বাবা, আম্মু কোথায়? জানো, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। মা অনেক ব্যথা পেয়েছে। আমার চোখের সামনে মায়ের সারা শরীরে রক্ত ভিজে গিয়েছিল। রওশাদ এতক্ষণ স্তব্ধ হয়ে পুতুলের কথাগুলো শুনছে। কথাগুলো বলতে বলতে পুতুল হাঁপিয়ে কেঁদে উঠল। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় পুতুলের। পুতুল যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। রওশাদ এবার পুতুলের কাছে ছুটে এসে পুতুলকে শান্ত করার চেষ্টা করে। তখনই ডাক্তার এবং নার্সরা এসে পুতুলকে ইঞ্জেকশন দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। এবার আরমান সাহেব বেশ চিন্তিত স্বরেই ডাক্তারকে বলে উঠল, আমার মেয়ে এমন কেন করছে? কি হয়েছে ওর? সাথে সাথে ডক্টর বলে উঠল, আসলে সবেমাত্র ওর অপারেশন করা হয়েছে তো, এই জন্য পুতুলের কিছু স্মৃতি মুছে গেছে। শুধু মনে আছে যেই স্মৃতিগুলো যেগুলো পুতুলের পাগল হওয়ার আগে পুতুলের সাথে ঘটেছিল। তবে আপনারা একদম চিন্তা করবেন না, ও ধীরে ধীরে একদম সুস্থ হয়ে যাবে। শুধু সময় একটু লাগবে। আশা করি আপনারা বুঝবেন। কথাটা বলেই ডাক্তাররা চলে যায়। রওশাদ ঘুমন্ত পুতুলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুতুলের কপালে একটা চুমু খায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজেল জায়েদ ক্যাসপার পুতুলের কথার কিছুই অর্থ বুঝতে পারেনি। পুতুলের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বিষয়ে ওরা তো কিছুই জানে না। আরমান সাহেব এবং বাকি সবাই এরপর আস্তে আস্তে পুতুল এবং রওশাদকে কেবিনে রেখে বাইরে বেরিয়ে আসে। তারপর ওয়েটিং রুমে গিয়ে বসে। অপরদিকে আলমা বলে উঠল চিৎকার করে, ছাড় আমাকে, ছাড় বলছি। আজ তো আমি ওকে না মেরে কোথাও যাব না, ছাড় বলছি। এমনি তখন বেশ বিরক্ত হয়ে আর রেগে বলে উঠল ধমক দিয়ে, এই একদম চুপ, আর একটা কথা বলবি তো, তোকে তো আমি এখানেই পুঁতে রেখে দেব। এমজি কথাটা বলেই জোর করে আলমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায়। কিন্তু এদিকে আলমা নিজের হাতটা ছাড়ানোর জন্য অনেক ছুটাছুটি করে। এমজি তবুও ছাড়ে না, বরং টানতে টানতে আলমাকে নিয়ে নিজের আস্তানার ভিতরে চলে যায়। এদিকে আলমা বিরক্তি আর রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ছাড় বলছি আমাকে। আজ তুই যদি না আসতি তাহলে ওই পুতুলকে আমি মেরেই দিতাম। একটুর জন্য ওটা হাতছাড়া হয়ে গেল। সব কিছু তোর জন্য হয়েছে। আলমার কথাটা শুনে রাগে এমজি কটমট করে আলমার গালে সজোরে একটা থাপ্পড় মারে। আলমা গালে পাঁজাগুলের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সাথে সাথে এমজি আলমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, আমাকে কুফা বলিস? আমি খারাপ? তুই তো নিজে একটা কুফা। তোর জন্য দুবার আমার প্ল্যান নষ্ট হলো। তুই কোনো কাজেরই না, তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই।
এমজির কথা শুনেই আলমা হা হা করে উচ্চস্বরে হেসে উঠল। তারপর বলল,